বিশ্বের অনেক মানুষই জানে না সাধারণ মানের ফুটবল থেকে শুরু করে আন্তর্জাতিক মানের অনেক ফুটবলই ইরানের বিভিন্ন কারখানায় তৈরি করা হয়। এসব কারখানায় প্রতিদিন হাজার হাজার ফুটবল তৈরি হয় এবং পুরো কাজটি কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়। বাইরে থেকে একটি ফুটবল দেখতে খুব সাধারণ মনে হলেও এর একটা বিশ্বকাপ ফুটবল তৈরি করা মোটেই সহজ কিছু না। সবকিছু শুরু হয় কাঁচামাল সংগ্রহের মাধ্যমে। কারখানায় প্রথমে বিশেষ ধরনের সিনথেটিক চামড়া আনা হয়। এগুলো বড় বড় রোল বা শীট আকারে কারখানায় পৌঁছায়। এক্ষেত্রে অরিজিনাল চামড়া ব্যবহার করা হয় না, কারণ অরিজিনাল চামড়া পানি শোষণ করে। ফলে বৃষ্টির সময় চামড়া দিয়ে তৈরি ফুটবল পানি শোষণ করে অনেক বেশি ভারী হয়ে যায়। তাই সব ক্ষেত্রেই ফুটবল তৈরিতে সিনথেটিক চামড়া ব্যবহার করা হয়। এরপর শুরু হয় ফুটবলের বাইরের অংশ তৈরির কাজ। বড় বড় সিনথেটিক চামড়ার শীটগুলো বিশেষ মেশিনের কাছে নিয়ে যাওয়া হয়। এই মেশিন নির্দিষ্ট আকৃতিতে চামড়া কেটে দেয়। একটি ফুটবল তৈরির জন্য কয়েক ডজন ছোট ছোট অংশের প্রয়োজন হয়। এটা নির্ভর করে কোন কোম্পানি অর্ডার করেছে এবং তাদের ফুটবলের ডিজাইন কেমন হবে তার উপর। প্রতিটি অংশ খুব নিখুঁতভাবে কাটা হয়, কারণ সামান্য ভুল হলে পুরো ফুটবলের আকৃতি ঠিকঠাক গোলাকার থাকবে না। এরপর শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। ফুটবলের বাইরের অংশের সঙ্গে ভেতরের দিকে কয়েক স্তরের কাপড় লাগানো হয়। এই কাজের জন্য বিশেষ ধরনের আঠা ব্যবহার করা হয়। কাপড়ের স্তরগুলো ফুটবলকে শক্ত করে এবং সর্বোচ্চ স্পিডে কিক করার পরেও এটি ফেটে যায় না। কিছু কারখানায় এই কাজ মেশিনের মাধ্যমে করা হয়, আবার কিছু জায়গায় কর্মীরা হাতে হাতে এই কাজ করে থাকেন। এই ধাপ শেষ হলে ফুটবলের অংশগুলো একসঙ্গে জোড়া লাগানোর জন্য প্রস্তুত করা হয়। কারখানার অনেক অংশেই দেখা যায় সারি সারি কর্মী বসে ফুটবলের বিভিন্ন অংশ হাতে সেলাই করছেন। প্রতিটি অংশ একটির সঙ্গে আরেকটি ধীরে ধীরে যুক্ত করা হয়। একটি ফুটবল সম্পূর্ণ সেলাই করতে অনেক সময় লাগে এবং এই কাজের জন্য অভিজ্ঞতা দরকার হয়, কারণ সেলাইয়ের মান ভালো না হলে ফুটবল দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তবে বিশ্বকাপ ফুটবলের জন্য তৈরি করা ফুটবলগুলোকে আরও হালকা বানানোর জন্য সেলাইয়ের পরিবর্তে বিশেষ ধরনের আঠা ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রেই সেলাইযুক্ত ফুটবলও ব্যবহার করা হয়। সেলাইয়ের মাঝামাঝি সময় ফুটবলের ভেতরে একটি রাবার টিউব বসানো হয়। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ভেতরেই বাতাস থাকে। রাবারের এই অংশ আলাদা কারখানায় তৈরি হয়ে আসে। টিউবটি সঠিকভাবে বানানোর পর বাকি অংশগুলো সেলাই করে সম্পূর্ণ গোলাকার আকৃতি দেওয়া হয়। যখন ফুটবলের পুরো সেলাই শেষ হয় তখন সেটিকে একটি আলাদা বিভাগে পাঠানো হয়। সেখানে প্রথমবারের মতো ফুটবলের ভেতরে বাতাস ভরা হয়। বাতাস ভরার পর কর্মীরা ফুটবলগুলোকে কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। যদি কোথাও বাতাস বের হয়ে যায় বা কোনো সমস্যা দেখা যায় তাহলে সেই ফুটবল আবার মেরামতের জন্য পাঠানো হয়, আর যেগুলো ঠিক থাকে সেগুলো পরবর্তী ধাপে চলে যায়। এরপর শুরু হয় মান পরীক্ষা করার কাজ। প্রতিটি ফুটবলের ওজন নির্দিষ্ট সীমার মধ্যে আছে কিনা সেটি পরীক্ষা করা হয়, কারণ খুব বেশি ভারী বা খুব বেশি হালকা ফুটবল বাতিল হয়ে যায়। একটা নির্দিষ্ট ওজনের ফুটবল সিলেক্ট করা হয়। এরপর ফুটবলের গোলাকার আকৃতি পরীক্ষা করা হয়। সব ফুটবল যেন একই আকারের হয় সেটিও নিশ্চিত করা হয়। এরপর বিশেষ যন্ত্রের সাহায্যে ফুটবলের শক্তি পরীক্ষা করা হয়। কিছু ক্ষেত্রে ফুটবলকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেখা হয় সেটি কতটা লাফায়। আবার কিছু পরীক্ষায় ফুটবলের উপর বারবার চাপ প্রয়োগ করা হয় যাতে বোঝা যায় এটি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে কিনা। আন্তর্জাতিক মানের ফুটবলের ক্ষেত্রে আরও কঠোর পরীক্ষা করা হয়, কারণ এসব ফুটবল আন্তর্জাতিক মানের খেলায় ব্যবহার করা হয়। পরীক্ষার ধাপ শেষ হওয়ার পর ফুটবলগুলো পরিষ্কার করা হয়। এরপর বিশেষ মেশিনের সাহায্যে ফুটবলের গায়ে কোম্পানির নাম, লোগো এবং অন্যান্য তথ্য ছাপানো হয়। এই কাজটি খুব সতর্কতার সঙ্গে করা হয় যাতে প্রতিটি ফুটবলের লেখা ও নকশা একই রকম হয়। এরপর ফুটবলগুলো আবার একবার পরীক্ষা করা হয়। কর্মীরা হাতে নিয়ে দেখে কোনো দাগ, ছিদ্র বা অন্য কোনো সমস্যা আছে কিনা। যেসব ফুটবল সব পরীক্ষায় সফল হয় সেগুলোকে প্যাকেট করার জন্য পাঠানো হয়। প্যাকেট করার জন্য প্রতিটি ফুটবল থেকে বাতাস বের করে দেওয়া হয়। এরপর ফুটবলগুলো আলাদা আলাদা প্যাকেটে ভরা হয়। পরে নির্দিষ্ট সংখ্যক ফুটবল একসঙ্গে বড় বাক্সে রাখা হয়। প্রতিটি বাক্সের গায়ে কোন ধরনের ফুটবল রয়েছে, কতগুলো ফুটবল আছে এবং কোথায় পাঠানো হবে সেই তথ্য লেখা থাকে। সবশেষে এসব বাক্স বড় গুদামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রাকের মাধ্যমে বন্দর বা বিমানবন্দরে পাঠানো হয়। এরপর বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে ফুটবলগুলো পৌঁছে দেওয়া হয়। একটি সাধারণ ফুটবল দোকানে পৌঁছানোর আগে এভাবেই কারখানার ভেতরে অনেক ধাপ অতিক্রম করে। বাইরের থেকে একটি ফুটবল দেখতে যতটা সাধারণ মনে হয়, বাস্তবে সেটি তৈরির পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে। আর এভাবেই ইরানের বিভিন্ন স্থানীয় কারখানায় প্রতিদিন অসংখ্য ফুটবল তৈরি হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়।
যখন আন্তর্জাতিক মানের কোনো খেলোয়াড় ফুটবলে কিক দেন তিনি হয়তো জানেনও না তার পায়ে থাকা সেই ফুটবল হয়তো তৈরি হয়েছে ইরানের এমন একটি কারখানায়।